এটা এআই বানিয়েছিল, দেখছো ব্যাপারটা একদম উলম্ব মৃত্যুকূপ এইভাবে চালাচ্ছে মানুষ সাইকেলকে। তাহলে এইখানে অভিজ্ঞান বল কি করে পাচ্ছে সেটাই আমরা একটু দেখবো। একটা ভিডিও দেখাচ্ছি, দেখলা? এই যে টার্নিং এর কোন দিকটা উঁচু, এদিকটা উঁচু, এদিকটা নিচু। তাহলে এই বিষয়টাকে বলা হয় ব্যাংকিং, ব্যাংকিং অফ রোড। মানে রাস্তার যেখানে টার্নিং থাকে সেখানে একদিকটা উঁচু থাকবে, একদিকটা নিচু থাকবে। অর্থাৎ রাস্তার বৃত্তপথের বাইরের দিকটা থাকবে উঁচু, ভেতরের দিকটা থাকবে নিচু। দেখো, এর আগে দিন বলা হয়েছিল যে অনুভূমিক বৃত্তপথে যখন কোনো বস্তুকে ঘোরানো হবে সুতায় বেঁধে, ধরো সুতায় বেঁধে এরকম একটা বস্তুকে আমি অনুভূমিক বৃত্তপথে ঘোরাচ্ছি, বুঝতে পারছো? এই ছবিটা একটা তলের উপর এইভাবে ঘুরছে, তাই তো? এখানে সুতায় টান যেটা, সেটাই আমরা বলি অভিকেন্দ্র বল। এখানে ওজন আছে কিন্তু, কিন্তু ওজন বল কোন দিকে ক্রিয়া করে? একদম নিচের দিকে ক্রিয়া করবে তো ওজন বলটা, তাই না? বস্তুটার ওজন একদম নিচের দিকে ক্রিয়া করবে, এভাবে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে ওজন তো গিয়ে অভিকেন্দ্র বল বা টানের সঙ্গে যুক্ত হয় না। তাহলে অনুভূমিক বৃত্তপথের ক্ষেত্রে অভিকেন্দ্র বলের সঙ্গে ওজনের কোনো সম্পর্ক নেই, বা অভিকেন্দ্র বলের সঙ্গে ওজন যুক্ত হচ্ছে না, শুধু টানটাই হচ্ছে অভিকেন্দ্র বল। তার মানে এখানে আগের দিন এইটুকু হয়ে গেছিল, টান ইজুকাল টু এটাই হচ্ছে অভিকেন্দ্র বল। উলম্ব বৃত্তপথের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে, কারণ উলম্ব বৃত্তপথে যখন ঘুরবে তখন টান আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। ধরো সুতাটা যখন এইভাবে থাকবে, বস্তুটা যখন এখানে থাকবে, এখানে টান সর্বাধিক হবে। আমি এরপরে তো উলম্ব বৃত্তপথ আসবেই, টোটাল একটা ক্লাস যাবে উলম্ব বৃত্তপথ পড়াতে। এইটা যখন উপরে উঠবে টানের মান আস্তে আস্তে কমতে থাকে, সর্বোচ্চ বিন্দুতে যখন থাকে টানের মান কম। উলম্ব বৃত্তপথ তো পরে আমরা টোটাল বিষয়টাই করবো। অনুভূমিক বৃত্তপথে আর কিছু বিষয় নাই এখানে। অনুভূমিক বৃত্তপথের ক্ষেত্রে এখানে টান বলতেই আমাদের অভিকেন্দ্র বল হবে, যদি একদম পিওরলি অনুভূমিক বৃত্তপথ হয়, অর্থাৎ সুতাও যদি অনুভব থাকে। অনেক সময় এটা এরকম হয় কিন্তু সুতা অনুভূমিক না, কিন্তু বস্তু ঘুরছে বৃত্তপথে, এরকম হতে পারে। দেখ এটা কেমন কথা বললাম, সুতা অনুভূমিক অনুভূমিক না, সুতা এরকম ভাবে আছে, দেখো সুতা এরকম ভাবে আছে, এইখানে একটা বস্তু, এই সুতার মধ্যে আমি এরকম ভাবে ঘোরাচ্ছি, তাহলে বৃত্তপথটা কি হচ্ছে? অনুভূমিক হচ্ছে, কিন্তু সুতা কিন্তু অনুভূমিক না। এই ক্ষেত্রেও কিন্তু অভিকেন্দ্র বল আর টান সমান হবে না। সেই ক্ষেত্রেও এইখানে টান আর অভিকেন্দ্র বল সমান, বুঝতে পারছো? ওই ক্ষেত্রে কি হবে একটু পরে ওটা করছি আমি। দেখো একটা বস্তুকে যদি এইভাবে ঘোরানো হয় এইখানে সুতায় বেঁধে, সুতাটা এরকম আছে, তাহলে সুতাটার পথটা এরকম, সুতাটা এরকম হচ্ছে, বৃত্তপথটা এরকম হচ্ছে। তাহলে এখানে টান কিন্তু সুতায় টান ক্রিয়া করবে যেটা এদিকে, আর অভিকেন্দ্র বল তো ক্রিয়া করবে এদিকে। একদম অনুভূমিক বৃত্তপথ, মানে সুতা যদি অনুভূমিক থাকে সেই ক্ষেত্রে টান আমরা বলছি, সেই ক্ষেত্রে টান কিন্তু শুধুমাত্র mv²/r, সেই ক্ষেত্রেই মানে সুতা অনুভূমিক একদম পুরোপুরি। আচ্ছা, এইটুকু আগের দিন হয়ে গেছিল, আজকের নতুন পড়া শুরু হচ্ছে, অঙ্ক দিয়ে শুরু হবে। দেখো পারবে এখন আমার মনে হয়। 2 কেজি ভরের একটি ব্লক 2 মিটার দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্তে যুক্ত। 2 কেজি ভরের ব্লক, তাহলে ভর দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, সুতার অপর প্রান্ত আবদ্ধ। ব্লকটি একটি মসৃণ অনুভূমিক তলে 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। সুতার টান কত, বুঝতে পারছো? ধরো এটা একটা মসৃণ অনুভূমিক তল, এই তলটা না হলেও হতো, একটা বস্তুকণা সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে, ওই এরকম সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে। তাহলে এখানে সুতায় টান কত? টান মানে কি? এই ক্ষেত্রে কি হবে? তাহলে টান, টান তো এদিকে, এখানে টানই অভিকেন্দ্র বল। হ্যাঁ, তাহলে এখানে টান হচ্ছে অভিকেন্দ্র বল। এবার অভিকেন্দ্র বলের সূত্র কিন্তু একটা mv²/r হয়, আরেকটা কি জানি হয় m⍵² × r, দুটোই মনে রাখবে যখন যেটা লাগবে। এখানে ভি দেওয়া আছে, দেখছো? তাহলে আমি mv²/r লিখবো। তাহলে টান ইজুকাল টু এখানে mv²/r। আর বলতে এখানে সুতার দৈর্ঘ্যটাই, সুতার দৈর্ঘ্য যদি এল হয় সেটাই আর এখানে, তুমি এটাই কিন্তু mv²/l ও লিখতে পারো সুতার দৈর্ঘ্য। তাহলে এম হচ্ছে 2, v² হচ্ছে 5²/l হচ্ছে 2, হ্যাঁ 25 নিউটন। ব্যাস হয়ে গেল, একদম সহজ ছিল এটা। নেক্সট অঙ্ক দেখো, আগের প্রশ্নটিতে সুতাটি সর্বোচ্চ 100 নিউটন টান সহ্য করতে পারে। এই সুতা যে এটা টান সহ্য করতে পারে 100 নিউটন। এখন বলো তো টান কি করলে বাড়বে? তুমি যদি স্পিড বাড়াও তাহলে টান বাড়বে। দেখো এখানে স্পিড স্কোয়ারের সঙ্গে টান সমানুপাতিক। আমি যদি স্পিড বাড়াতে থাকি তাহলে একসময় টান এমন হবে যে 100 নিউটন পার হয়ে যাবে, তখন সুতা কি হবে? ছিঁড়ে যাবে। তাহলে টানের মান এখানে 100 নিউটন ধরলে কত গতিবেগের পর ছিঁড়ে যাবে সেটা আমরা পেয়ে যাবো। আগের প্রশ্নটি সুতো 100 নিউটন টান সহ্য করতে পারে কণার বৃত্তাকার পথের সর্বোচ্চ দ্রুতির মান পেয়ে যাবো না? আবারও কিন্তু একই সূত্র তো mv²/r। এই টানের মান 100 নিউটন ধরো,
আর এদিকে এম ভি স্কোয়ার বাই আর ভিটা বার করে দাও, বাস এটাই তো অ্যান্সার হবে। তাহলে এম হচ্ছে সেই কত জানি, কত ছিল জানি 2 কেজি, আর ভি স্কোয়ার তো বার করবো এবার, আর হচ্ছে 2, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, তাহলে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, তাই না? সুতা না ছিঁড়ে সর্বোচ্চ বেগের মান হচ্ছে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এরপরে গতিবেগ তুমি 10.1 করো, তাহলে সুতা ছিঁড়ে যাবে, তখন টান 100 নিউটনের বেশি হয়ে যাবে। সিম্পল অঙ্ক, বাড়িতে একটু চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। দেখো তারপরে এখানে হেডিংটা হচ্ছে সাংকোপ দোলক। সাংকোপ দোলক মানে অ্যাকচুয়ালি ইংরেজি হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম বলে। কনিক্যাল পেন্ডুলাম থেকে আমরা সাংকোপ দোলক দিয়েছি নামটা, জানি না বইতে অন্য কোনো ভাবে দেওয়া আছে কিনা। আচ্ছা দেখো বিষয়টা কি, নাম ইম্পর্টেন্ট না, বিষয়টা হচ্ছে ওটা। কোন বিষয়টা বলতো? সুতায় বেঁধে অনুভূমিক বৃত্তপথে ঘোরানো হচ্ছে, কিন্তু সুতা কিন্তু এরকম না। সুতা এরকম থাকলে টান ইজ ইকুয়াল টু কি, এম ভি স্কয়ার বাই আর। আর সুতা এবার এইভাবে আছে, এই যে এরকম ভাবে ঘুরছে, সুতায় বেঁধে আমি এরকম ভাবে ঘোরাচ্ছি নিচে। তাহলে তার একটা ছবি যদি আমি আঁকি, সুতা বেঁধে আমরা ভেবে ঘোরাচ্ছি বস্তুটাকে, তাহলে বৃত্তপথ হচ্ছে এটা, বৃত্তপথের ব্যাসার্ধ, ব্যাস, এটা ও কেন্দ্রবিন্দু, এটা এখানে ও বিন্দু যেখান থেকে ঝোলানো হচ্ছে, ওটা ও বিন্দু, এই বিন্দু এ, এই বিন্দুটার নাম দাও বি, আর এইটুকু হচ্ছে আর। সুতার দৈর্ঘ্য এল। বিষয়টা দেখো, এখানে প্রশ্ন যা ইচ্ছা থাকতে পারে। ধরো তোমার ওমেগা চাইতে পারে, কত কৌণিক বেগে ঘুরছে যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, হ্যাঁ, বা এল দৈর্ঘ্যের সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, কৌণিক বেগ কত হবে, এরকম যদি চায়, এখান থেকে আমি একটা লম্ব টেনে দিলাম, এই কোণটার নাম দিলাম থিটা। এটা কিন্তু সুতা, বৃত্তপথ হচ্ছে এটা। এইখানে বস্তুটি কোনো মুহূর্তে অবস্থিত, ঘুরে যাচ্ছে কোনো একটা পয়েন্টে, সাপোজ এখানে আছে। আচ্ছা এখানে যখন থাকবে অবশ্যই বস্তুটার ওজন নিচের দিকে থাকবে, বস্তুর ওজন নিচের দিকে। সুতায় টান বস্তুর উপর ক্রিয়া করে সবসময়, সুতা বরাবর, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে বলা হয়েছিল, টান সবসময় বস্তুর উপর সুতা বরাবর, টান এইদিকে। এবার টানের দুটো উপাংশ হবে, একটা উপাংশ আমি যদি বলি এইদিকে, আর একটা উপাংশ হবে উপর দিকে, দুটো উপাংশ, টানের উপাংশ এটা। এবার এই কোণটা থিটা হলে দেখেন তো, এটা থিটা হবে না, একান্তর কোণ না, থিটা থিটা, তাহলে এটা থিটা, তাহলে এই উপাংশটা নিশ্চয়ই, এটা যদি টান হয় টি কস থিটা হবে এটা, আর এইটা হবে টি সাইন থিটা। এই ছবিটুকু আঁকতে পারতে হবে যখন এই ধরনের অঙ্ক থাকবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে এটা সাংখ্যক দোলক বা এইভাবে ঘোরানো হচ্ছে বস্তুকে। এখন দেখো টি কস থিটা আর এমজি তো ইকুয়াল হবেই, টি কস থিটা আর এমজি ইকুয়াল, বিপরীতমুখী বল না? কেন ইকুয়াল? ওয়াই অক্ষ বরাবর বস্তু সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় বলতে বস্তু তো উপরে উঠে যাচ্ছে না বা নিচেও নামছে না, সেই জন্য টি কস থিটা আর এমজি ইকুয়াল। আসলে এখানে অভিকেন্দ্র বল কোনটা? কেন্দ্রের দিকে যে বলটা সেটাই অভিকেন্দ্র বল। কেন্দ্রের দিকে বল কত? টি সাইন থিটা। মনে রাখবে কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর লব্ধ বলটাই অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে লব্ধ বলই হচ্ছে অভিকেন্দ্র বল। এই কথাটা মনে রাখো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অভিকেন্দ্র বল যখন তুমি বার করবে, অভিকেন্দ্র বল মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্র দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে দিকে লব্ধ বল লিখে দাও, লব্ধ বল। এইটা নিতে হবে, বারবার আসবে তো অভিকেন্দ্র বলের ব্যাপারটা। হ্যাঁ, এটা নোট হিসাবে আমি এখানে লিখে দিলাম, তাহলে অভিকেন্দ্র বল নিতে ভুল হয়ে যেতে পারে। ধরো একটা বস্তু, এই যে আমি যে এখানে নোটটা লিখলাম, নোটটার মানে কি? ধরো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে আর এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে F2। বলো তো অভিকেন্দ্র বল কত লিখবে তুমি? এই যে এই নোটটা ফলো করো। বিপরীতমুখী হলে লব্ধ বল কি হবে? এইদিকে একটা বল এদিকে একটা বল, লব্ধ কত হয়? হ্যাঁ, না না, সে তো ইকুয়াল হলে শূন্য, অসমান হলে। আরে একটা বস্তুর উপর এদিকে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে, আর দিকে মনে করো 7 নিউটন বল প্রয়োগ হচ্ছে, লব্ধ বল কত বস্তুটার উপর? 3 নিউটন। আমরা একবারে হিসাব করি এটা। অভিকেন্দ্র বল তাহলে তুমি F1 মাইনাস F2 নিচ্ছ নাকি F2 মাইনাস F1 নেবে, কোনটা নেবে বলো তো? এই কথাটার মানে আমি বোঝাচ্ছি। দুটো বল বস্তুর উপর ক্রিয়া করছে, একটা F2 একটা F1, একটা এইদিকে একটা বাড়ির দিকে, তাহলে অভিকেন্দ্র বল এখানে কত? এই কথাটা ফলো করো। অভিকেন্দ্র বলটা কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এই দিককার লব্ধ বল। যদি বস্তু বৃত্তপথে ঘোরে, F1 থেকে F2 বড় আছে, তাহলে এখানে অভিকেন্দ্র বল কিন্তু হবে F2 মাইনাস F1। তাহলে F2 মাইনাস F1 বলটা কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। হ্যাঁ, এই বলটাই হচ্ছে তোমার অভিকেন্দ্র বল। খুব বেসিক কনসেপ্ট, কিন্তু অনেকগুলো বল ক্রিয়া হতে পারে। অভিকেন্দ্র বল আমি কোনটা নিব?
অভিকেন্দ্র বল নিব হচ্ছে ভেতরের দিকের লব্ধ বল। এবার ভেতরের দিকে লব্ধ বল মানে ভেতরের দিকের বল মাইনাস পেছন দিকের বল, সেটা হচ্ছে এইটা হচ্ছে অভিকেন্দ্র বল। আমার কথাটা বুঝতে পারছো? F2 মাইনাস F1 হচ্ছে অভিকেন্দ্র বল অলওয়েজ অলওয়েজ। আরো বল থাকতে পারে, এখানে ধরো আরেকটা বল F3, তাহলে অভিকেন্দ্র বল কত? F2 মাইনাস F1 মাইনাস F3 ইকুয়াল টু অভিকেন্দ্র বল। এটা কিন্তু খুব বেসিক। অভিকেন্দ্র বল বলতেই তাহলে কেন্দ্রের দিকে লব্ধ বল বলা হচ্ছে। আচ্ছা এইখানে তাহলে অভিকেন্দ্র বল কত বলো দেখি, এই ছবিটাতে অভিকেন্দ্র বল কত? কেন্দ্রের দিকে টি সাইন থিটা, তাহলে অভিকেন্দ্র বল। আর এদিকে তো কোনো বল নেই, তাহলে কেন্দ্রের দিকে লব্ধ বল হচ্ছে এখানে টি সাইন থিটা। সেই জন্য আমি টি সাইন থিটাকে লিখবো অভিকেন্দ্র বল, আর টি কস থিটা কার সমান? এমজি সমান। ব্যাস আমাদের এই সমীকরণ দুটো লেখা শেখা। উলম্ব দিকে সাম্যাবস্থায় কথা লিখে দিই, সেটা হচ্ছে টি কস থিটা ইকুয়াল টু এমজি। আর অনুভূমিক দিকে অভিকেন্দ্র বল অবশ্যই টি সাইন থিটা, তার মানে এটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কোয়ার আরও লিখতে পারো যখন যেটা প্রয়োজন। ধরো আমি এখানে ওমেগা লিখলাম, এখানে সাধারণত পর্যায়কাল চায়, মানে টাইম পিরিয়ড চায়, কৌণিক বেগ চায়। এটা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আচ্ছা এই যে 2 নম্বর সমীকরণটাকে আমি একটু চেঞ্জ করতে পারি। এই আরটা না দেওয়া থাকে না, কত বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, ব্যাসার্ধ কত সেটা দেওয়া থাকে না, সাধারণত দেওয়া থাকে সুতার দৈর্ঘ্য। বলতো আর কে আমি সুতার দৈর্ঘ্য দিয়ে সরাতে চাই, কিভাবে পসিবল? আর কে সুতার দৈর্ঘ্য দিয়ে সরাবো? দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, তো এটা সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা কোণ হলে এটা লম্ব হবে না, এটা হচ্ছে লম্ব। অতিভুজ কত? এল। তাহলে আর বাই এল ইকুয়াল টু সাইন থিটা লেখা যায়, তাই না? তাহলে এখানে দেখো আর বাই এল ইকুয়াল টু সাইন থিটা আমি লিখতে পারি। তাহলে আর এর জায়গায় কি লিখতে পারি বলতো? আর এর জায়গায় কি লিখতে পারি? এল সাইন থিটা লিখতে পারি। আচ্ছা তাহলে আমি আর এর জায়গায় এল সাইন থিটা আমি লিখে দিচ্ছি পরের লাইনে। তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় এল সাইন থিটা লিখছি, সুতার দৈর্ঘ্য ইন্টু সাইন থিটা। দুই পাশ থেকে দেখো সাইন থিটা কেটেই যাচ্ছে, কেটে গিয়ে টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল। এইটা তুমি 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। মনে করো তোমার অঙ্কটাতে প্রশ্ন নেই, তো প্রশ্ন তো নাই, অঙ্কতে চেয়েছে মনে করো ওমেগা। ওমেগা চাইলে আমি কি করবো তাহলে? টি কিন্তু দেওয়া নেই আমার, টি তো সরিয়ে ফেলতে হবে। আমি যদি ভাগ করি দেখো, তাহলে ওমেগা বের হয়ে যাবে না, টি কেটে যাবে না। হ্যাঁ আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ করে দেই, আচ্ছা তারপরে টি বাই টি কস থিটা, ঠিক আছে না? এম ওমেগা স্কোয়ার এল নিচে এফ জি। দেখো অঙ্কটাতে ভরও নাও থাকতে পারে, ভরও কেটে যায়, টি টি কেটে যাচ্ছে, তাহলে 1 বাই কস থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল বাই জি। আচ্ছা তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি জি বাই এল কস থিটা। দেখো বজ্রকরণ করে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লিখলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি উপরে, নিচে কস থিটা, কস থিটার সঙ্গে এল আসবে, তাহলে ওমেগা ইকুয়াল টু আসবে স্কোয়ার রুট অফ জি বাই এল কস থিটা। আমি এখানে ওমেগা বের করে রেখেছি, অ্যান্সারে দিয়ে রেখেছি এখানে ওমেগাটা। তো ওমেগাটা হলো, ওমেগা না চেয়ে তোমার অন্য কিছু চাইতে পারে। কি চাইতে পারে? তোমার ধরো পর্যায়কাল চাইলো, তাহলে ওমেগা থেকে পর্যায়কাল বের করা যাবে। হ্যাঁ সেটা কি বলো বলো, বাড়িতে পড়াশোনা করতে হবে কিন্তু। 2 পাই বাই ওমেগা, পর্যায়কাল মানে 2 পাই বাই ওমেগা। 2 পাই তো একটা থাকছে, 1 বাই ওমেগা মানে কি? এল কস থিটা উপরে যাচ্ছে, জি নিচে আসছে, এল কস থিটা বাই জি। পর্যায়কাল চাইলে এটা 2 পাই এল কস থিটা বাই জি দুটো পার্ট দিয়ে। আর ওমেগা চাইলে এটা, অন্য কিছু চাইতে পারে। মোট কথা এই অঙ্কটা করানোর উদ্দেশ্য এই সমীকরণ দুটো তোমাদের লিখতে শেখা, অর্থাৎ একটি এর উপাংশ করা, দুটো উপাংশ উলম্ব উপাংশ ওজনকে প্রশমিত করবে, আর অনুভূমিক উপাংশ যেটা অভিকেন্দ্র বল সরবরাহ করবে। অভিকেন্দ্র বল কাউকে না কাউকে সরবরাহ করতে হয়। এই অঙ্কটাতে দেখো প্রশ্ন নেই, তার মানে এই দুটো সমীকরণকে লিখতে শেখানো আর কি, এটাই আমার উদ্দেশ্য ছিল। কারণ এটাতে ভ্যারাইটিস টাইপের অঙ্ক হতে পারে, এটা ওমেগা দেওয়া থাকতে পারে, অন্য কিছু চাইতে পারে, তাই না? ওমেগাও দেওয়া থাকতে পারে, সুতার টান যদি চায়, সুতার টান যদি চায়, দেখো এখান থেকে টান বের হয়ে যাবে। দেখো ধরো টি কস থিটা ইকুয়াল টু এমজি, থিটা যদি তোমার জানা থাকে, হ্যাঁ তাহলে টান বের হয়ে যাবে। থিটা যদি ভাগ করে দেয় তাহলে তুমি কি করবে? এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, ট্যান থিটা আসবে। দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা আসবে, সাইন থিটা বাই কস থিটা, টান ক্যান্সেল হবে। তারপরে এটা বাই এটা আসবে, এম আবার কাটা যাবে, হ্যাঁ তাহলে আবার থিটা বের হবে।
তার মানে আমার উদ্দেশ্য দেখো ওমেগা শুধু না, এই দুটো সমীকরণ লিখতে পারা। এই দুটো সমীকরণ থেকে কি কি চাইতে পারে অঙ্কটাতে, কত কোণ করছে এটা চাইতে পারে। 2 নম্বর চাইতে পারে হচ্ছে টান কত সুতায়, টানের মান কত সুতাও চাইতে পারে। 3 নম্বর ওমেগা কত, 4 নম্বর পর্যায়কাল কত, সবকিছু চাইতে পারে। অর্থাৎ এটা তাহলে আমার মাল্টিপল উদ্দেশ্য, মাল্টিপল কোশ্চেন হতে পারতো। তাহলে এই দুটো সমীকরণ লিখতে পারা, এটাই হচ্ছে আমার এই অঙ্কটার উদ্দেশ্য। ঠিক আছে, সেই জন্য এখানে কোনো প্রশ্ন নেই, যা ইচ্ছা হতে পারে, আমার এখানে এটাই বলার। এই দুটো সমীকরণ লিখতে পারলেই, এই দুটো সমীকরণ লিখতে পারলেই আরেকটা জিনিস, আর কে এল দিয়ে প্রতিস্থাপন করতে পারলেই যে কোনো মানে এই টাইপের এখান থেকে যে কোনো অঙ্ক পারা যাবে। বিভিন্ন চাইতে পারে, কোণ চাইতে পারে, টান চাইতে পারে, পর্যায়কাল চাইতে পারে, ওমেগা চাইতে পারে। হ্যাঁ, নেক্সট দেখো, আর ব্যাসার্ধের একটি অর্ধ গোলাকৃতি বাটি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। বাটির দেওয়ালের সাথে একটা কণা না পিছলে একই সঙ্গে ঘুরছে। দেখো একটা বাটি ঘুরছে, আচ্ছা বাটিটা যদি স্থির থাকে কণাটা না এখানে থাকবে, তাই তো থাকবে। আর বাটিটাকে ঘোরাতে শুরু করলে এই কণাটা কিন্তু এখানেও থাকতে পারে। বুঝতে পারছো আমার কথাটা? এবার এখানে যদি থাকে তাহলে এই যে ওমেগা নির্ণয় করো, তাহলে কত বেগে বাটিটাকে ঘোরাতে হবে, মানে কত কৌণিক বেগে বাটিটাকে ঘোরালে কণাটা এতটা উঁচুতে থাকবে। প্রশ্ন এরকম, আমি ডিটেইলস প্রশ্ন এখানে দিই নাই, এখানেও শেখা, মেইন কনসেপ্ট শেখা। দেখো আমি এটা বাটির ব্যাসার্ধ না, এটা তো ব্যাসার্ধ। এইখানে বস্তুটা যখন ঘুরছে এরকম একটা বৃত্তপথে ঘুরছে, তাহলে কিন্তু ঘটনা বুঝতে পারছো? বস্তুটা যখন ঘুরছে বাটির ভেতরে এরকম বৃত্তপথে ঘুরছে, তার বৃত্তপথটা এরকম। আচ্ছা, তাহলে বড় আমাদের সমস্ত ঘোড়ার অঙ্কতেই অভিকেন্দ্র বলটা লাগে। অভিকেন্দ্র বল তাহলে এইদিকে হবে। অভিকেন্দ্র বল পাবে কোত্থেকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইখানে অভিকেন্দ্র বল পাচ্ছিল কোথা থেকে? টানের একটা উপাংশ থেকে পাচ্ছিল অভিকেন্দ্র বল। এইখানে যে অভিকেন্দ্র বল তৈরি হবে, অভিকেন্দ্র বল তৈরি হতে হবে, কেউ কাউ না কাউকে দিতে হয়। এইখানে যখন বস্তু থাকবে, বস্তুর উপর নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া বল থাকবে এইদিকে, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন। তল বস্তুর উপর লম্ব ভাবে দেয়, তলটা কিভাবে আছে এখানে স্পর্শক ভাবো, তার সঙ্গে লম্ব ভাবে আছে এন। তাহলে এন হচ্ছে তল বস্তুর উপর লম্ব ভাবে দেবে, তার মানে একদম কেন্দ্রের দিকে দিবে। তাহলে এখানে এন ইম্পর্টেন্ট, আগেটা টান। এই এন এর একটা উপাংশ এবার তৈরি হচ্ছে, এন এর একটা উপাংশ তৈরি হচ্ছে, একটা এইদিকে আরেকটা এইদিকে, ঠিক কিনা? ব্যাস দেখো অভিকেন্দ্র বল তৈরি হয়ে গেল, দেখছো? এই বলটা ছাড়া কি ঘুরতে পারতো? তাহলে এই যে অভিকেন্দ্র বল তৈরি হলো, এই জন্যই বস্তুটা ঘুরতে পারছে, এই জন্যই বস্তুটা ঘুরতে পারছে, অভিকেন্দ্র বল পাচ্ছে। এখন বলো, যদি এই কোণটা থিটা হয়, যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণটা থিটা হবে না? এটা থিটা হবে। তাহলে উপরের দিকের উপাংশের মান কত হবে? এন কস থিটা, এন সাইন থিটা। দেখছো অভিকেন্দ্র বল চলে আসছে, আর নিচের দিকে তো ওজন থাকবেই। দেখো একই রকম ব্যাপার এখানে। তাহলে আবারও আমি এন কস থিটা এমজি দ্বারা প্রশমিত হচ্ছে, আর অভিকেন্দ্র বলের মান কত? এন সাইন থিটা। এই দুটো সমীকরণ লেখা শেখা এখানে। এক্ষেত্রে উলম্ব অভিমুখে অভিমুখে যখন আমি বলগুলো লিখছি তখন এন কস থিটা ইকুয়াল টু এমজি লিখছি। হ্যাঁ, আর এন সাইন থিটা বল, আর এন সাইন থিটা এক্ষেত্রে কি করে? অভিকেন্দ্র বলের যোগান দেয়। অভিকেন্দ্র বল কাউকে কাউকে যোগান দিতে হয়। আগেরটাও যোগান দিচ্ছিল হচ্ছে টানের একটা উপাংশ, এখানে লম্ব প্রতিক্রিয়ার একটা উপাংশ অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, অভিকেন্দ্র বলের সরবরাহ করে। তার মানে আমি লিখতে পারি ওটা হচ্ছে এন সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। আরেকটা সমীকরণ হলো, এই যে দুইটা সমীকরণ লিখতে পারা। কি চেয়েছে দেখো, এটা আর, বাটির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, কিন্তু এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এইটা ক্যাপিটাল আর, এইটা ক্যাপিটাল আর। আর স্মল আর আমার কোনটা বলতো? বৃত্তপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর। তাহলে বলো তো ক্যাপিটাল আর আর স্মল আর এদের মধ্যে সম্পর্ক কি হবে? আবারও লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে স্মল আর এর জায়গায় আমি লিখতে পারি কিন্তু এন সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আর স্মল আর হচ্ছে কি? স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর
সাইন থিটা, ঠিক তো? দুই পাশ থেকে এটাও সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে এন ইকুয়াল টু লম্ব প্রতিক্রিয়া বলের মান এখানে এম ওমেগা স্কোয়ার আর হচ্ছে, এটা তুমি 2 নম্বর সমীকরণ নাম দাও। অ্যাকচুয়ালি আমরা 3টা সমীকরণ ইউজ করছি আমরা। একটা হচ্ছে এই যে আর এর ভ্যালুটা, স্মল আর এর ভ্যালু এখানে বড় আর সাইন থিটা, এটা ইউজ করছি। এই সমীকরণটাও লাগছে আমাদের। স্মল আরটা তো বৃত্তপথের ব্যাসার্ধ আর বড় আর হচ্ছে বাটির ব্যাসার্ধ। হ্যাঁ, এখন তুমি কি চেয়েছে সেটা অনুযায়ী করবে। চেয়েছে ওমেগা মনে করো, হ্যাঁ ওমেগাই চেয়েছে এখানে, তাহলে আমি ভাগ করে দিই 2/1, 2 কে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে n বাই n cos থিটা ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার ইন্টু বড় আর বাই mg। তাহলে m ক্যান্সেল, n ক্যান্সেল, 1 বাই cos থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার r বাই g। আচ্ছা, এবার ওমেগা স্কোয়ার চাই আমাদের, ওমেগা স্কোয়ার চাই। তাহলে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে g নিচে r cos থিটা, একই রকম সমীকরণ। তাহলে ওমেগা ইকুয়াল টু স্কোয়ার রুট জি বাই আর কস থিটা। তাহলে এটা আনসার। পর্যায়কাল চাইলে, পর্যায়কাল যদি চায় টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা করবে। তার মানে পর্যায়কাল ইকুয়াল টু 2 পাই আর 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা মানে হচ্ছে আর কস থিটা উপরে যাবে বাই জি নিচে আসবে। এটা টান, আর টান বলি পর্যায়কাল, এটা এটা কিন্তু টান না, হ্যাঁ পর্যায়কাল। জাস্ট সমীকরণ লিখতে শেখার, সেটাই এখানে হচ্ছে। তারপর দেখো, মাথায় রাখতে হবে ঘুরতে গেলেই অভিকেন্দ্র বল লাগবে। অভিকেন্দ্র বল তোমাকে খুঁজতে হবে, কি করে অভিকেন্দ্র বল বার করা যায়। এখানেও দেখো অভিকেন্দ্র বল আমি পেয়ে গেছি, এখানেও আগের অঙ্কটাতে অভিকেন্দ্র বল কি করে পেলাম, টানকে উপাংশ করে। এবার পরের একটা অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটা চাকতি, বড় একটা চাকতি এরকম, এর উপরে এখানে একটা বস্তু রাখা আছে, ধরো মুদ্রা একটা রাখা আছে, একটা কয়েন রাখা আছে। এটা ভাবো, এটা আর দূরে রাখা আছে, চাকতিটা ঘুরছে, চাকতিটা ঘুরছে কিন্তু এটা চাকতির মানে একটা প্ল্যাটফর্ম, বুঝতে পারছো? এটাই মনে করো চাকতি, এই চাকতিটা ঘুরছে এরকম ভাবে, ঘোরানো হচ্ছে এরকম ভাবে। আর এইখানে এটা মনে করো অক্ষ, এই অক্ষের চারপাশে চাকতিটা ঘুরছে এরকম ভাবে, ঘুরছে এরকম ভাবে ঘুরছে। আর এইখানে একটা কয়েন রাখা আছে পাশে, তাহলে এটা ঘূর্ণাক্ষ, চাকতিটা ঘুরছে, চাকতির প্ল্যাটফর্মের মধ্যে একটা কয়েন রাখা আছে। বলো তো আমি যদি বেশি স্পিডে ঘোরাই, তাহলে এই চাকতিটা কি হবে, বাইরের দিকে ছিটকে চলে যাবে না? হ্যাঁ, আচ্ছা কম স্পিডে ঘোরালে ছিটকে যাবে না, কে বাধা দিচ্ছিল? কেন ছিটকে যাচ্ছে না কম স্পিডে ঘোরালে? ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। দেখছো এক এক জায়গায় অভিকেন্দ্র বল এক একজন যোগান দিচ্ছ। প্রথম অঙ্কটাতে টান যোগান দিচ্ছিল, পরের অঙ্কটাতে দেখলাম নর্মাল রিয়াকশন, সেটা এবার এখানে ঘর্ষণ বলের জন্য ছিটকাচ্ছে না, তার মানে ঘর্ষণ বল এখানে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বল ছাড়া ঘুরবে না, মোট কথা। প্রশ্ন একটু পড়ি এবার। একটি ঘূর্ণায়মান অনুভূমিক বৃত্তাকার প্ল্যাটফর্মের উপর এম ভরের একটি মুদ্রা কেন্দ্র থেকে আর দূরে রাখা আছে। তাহলে কেন্দ্র থেকে আর দূরে রাখা আছে, মুদ্রাটি পিছলে না যাওয়ার শর্ত নির্ণয় করো। মুদ্রাটি পিছলে যাতে না যায়, তুমি ঘোরাচ্ছ কিন্তু কত ম্যাক্সিমাম গতিবেগে ঘোরালে বা কত দূরত্বে রাখলে এটা পিছলাবে না, দুটোই হতে পারে। গতিবেগ ম্যাক্সিমাম চাইতে পারে অথবা দূরত্ব ম্যাক্সিমাম চাইতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করো, কি বলি, এই চাকতিটাকে আমি একদম, এটাকে ঘোরানো হচ্ছে একদম স্থির কৌণিক বেগে, বুঝতে পারছো? স্থির কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, সমানভাবে ঘুরে যাচ্ছে। আমি মুদ্রাকে কাছে রাখলাম, ছিটকাবে না। আর একটু দূরে রাখলাম, ছিটকানোর একটু সম্ভাবনা বেশি হলো। আর একটু দূরে রাখলাম, একদম ছিটকানোর উপক্রম করলো। যেই এখান থেকে একটু সরিয়ে দিলাম, তখনই ছিটকে যাবে। তাহলে দূরত্বের উপর নির্ভর করবে ছিটকাবে কি ছিটকাবে না, দূরত্বের উপর নির্ভর করবে। কেন বলতো? অভিকেন্দ্র বলের মান দূরত্বের সঙ্গে বৃদ্ধি পায় এম ওমেগা স্কোয়ার আর, আর বাড়লে অভিকেন্দ্র বল বাড়ে। তাহলে এক সময় বাড়তে বাড়তে যদি অভিকেন্দ্র বল ঘর্ষণ বলের চাইতে বেশি হয়ে যায়, তখন ছিটকে যাবে। তাহলে দূরত্ব যেমন এখানে ফ্যাক্টর, আবার আমি একই দূরত্ব রেখে, এটা অক্ষ, একই দূরত্ব রেখে আমি স্পিড বাড়াতে থাকি, তাও কিন্তু ছিটকাবে। সেই জন্য দুইটা প্রশ্ন হতে পারে, ম্যাক্সিমাম কত দূরত্বে রাখতে পারো, এটা একটা প্রশ্ন না ছিটকিয়ে, আরেকটা ম্যাক্সিমাম কত কৌণিক বেগে ঘোরানো যেতে পারে। এই দুটো প্রশ্ন হতে পারে, একই জিনিস আসবে, একইভাবে আসবে, সমীকরণ একই লিখতে হবে। আমি ধরে নিচ্ছি, দেখো তাহলে এম ভরের বস্তু ঘুরছে, কে বাধা দিচ্ছে এটাকে? ঘর্ষণ বল বাধা দিচ্ছে। ঘর্ষণের সর্বোচ্চ মান যেটা এফ এল, তখনই বেগ তার সর্বোচ্চ, বা সেই দূরত্বটাই সর্বোচ্চ। আচ্ছা, তাহলে অভিকেন্দ্র বল হয়ে গেল তোমাদের। তাহলে অভিকেন্দ্র বল এক্ষেত্রে ঘর্ষণ বল অভিকেন্দ্র বলের
সরবরাহ করে। এক্ষেত্রে ঘর্ষণ বল অবশ্যই সীমাস্থমান এফএল অভিকেন্দ্র বলের সরবরাহ করে। সুতরাং এফএল ঘর্ষণ বল সবসময় অভিকেন্দ্র বলের চাইতে বেশি হতে হবে না ছিটকানোর জন্য। এটা না ছিটকে যাবার শর্ত হচ্ছে ঘর্ষণ বল মাস্ট বি বেশি, ঘর্ষণ বল বেশি হতে হবে এম ওমেগা স্কয়ার থেকে। এবার দেখো ঘর্ষণ বল ইকুয়াল টু তোমরা জানো মিউ ইন্টু এন না, মিউ ইন্টু এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, আর যা আছে তাই লিখলাম। আচ্ছা এন মানে কি? অনুভূমিক তল না? এন মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর এটার ওজন তো নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়ার ওজন কিন্তু সমান, অনুভূমিক তল আছে, তাহলে এন এর জায়গায় আমি এম জি বসাবো। এন ইকুয়াল টু এম জি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার ইন্টু আর, এম এম ক্যান্সেল হচ্ছে। তাহলে দেখো ওমেগা স্কয়ার আর লেস দেন অর ইকুয়াল টু মিউ জি আসছে। এই সমীকরণটাই হচ্ছে মেইন আমাদের এটা। এখন তোমার প্রশ্ন, তোমার যদি ওমেগা চায় তাহলে ওমেগা বাদিকে রাখবে, তোমার যদি আর চায় তাহলে আর বাদিকে রাখবে। এই প্রশ্নটাতে কি চেয়েছে? আর, তাহলে আর কে বাদিকে রাখি, যদি ওমেগা চাইতো তাহলে ওমেগা বাদিকে রাখতাম, তাহলে আর লেস দেন ইকুয়াল টু মিউ জি বাই ওমেগা স্কয়ার। আচ্ছা আর এর মান হতে হবে কি এর থেকে কম বা সমান, তাহলে আর এর এটা সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম এত দূরে রাখতে পারো, তার থেকে বেশি দূরে রাখলে ছিটকে চলে যাবে। আর ম্যাক্স হচ্ছে এটাই ইকুয়াল টু মিউ ইন্টু জি বাই ওমেগা স্কয়ার। দেখো মিউ জি বাই ওমেগা স্কয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি ওমেগা চাইতো একই, এবার দূরত্বটা এক রেখে গতিবেগ বাড়িয়ে যাচ্ছে, তাহলে কত ওমেগা বেগ ছাড়ালে ছিটকে যাবে, তাহলে ওমেগা বের করতাম এখান থেকে, তখন ওমেগাটা বাদিকে দেখতাম, তখন ওমেগা রুট ওভার মিউ জি বাই আর আসতো ওমেগার মান। এবার দেখো এই জিনিসটা তো চেনোই তোমরা, দেখছো কি বলে এটাকে? মৃত্যুকূপ বলে। দেখো মৃত্যুকূপের আমি ছবি দেখাচ্ছি, দেখো এত বেশি এখানেও বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানেও অভিকেন্দ্র বল লাগবে, বৃত্তাকার পথে ঘুরছে তার জন্য অভিকেন্দ্র বল আমার লাগবেই, অভিকেন্দ্র বল ছাড়া ঘুরতেই পারে না, এটাই আমাদের মাথায় থাকতে হবে সবসময়, অভিকেন্দ্র বল লাগবেই। এবার অভিকেন্দ্র বল কি করে পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের এখানে ব্যাপার। এটা এআই দেখছো ব্যাপারটা একদম উলম্ব মৃত্যুকূপ এইভাবে চালাচ্ছে মোটর সাইকেলকে, তাহলে এইখানে অভিকেন্দ্র বল কি করে পাচ্ছে সেটাই আমরা একটু দেখবো। অভিকেন্দ্র বল, তাহলে মৃত্যুকূপের ক্ষেত্রে কি সমীকরণ আমরা লিখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা মৃত্যুকূপ তোমরা বলবে তো এরকম থাকে না, আমি একদম এরকম, এটা মানে হচ্ছে এটাই মনে করো মৃত্যুকূপ, কি একদম উলম্ব দেওয়াল, বুঝতে পারছো? এটা মৃত্যুকূপ, এর মধ্যে মোটরসাইকেল ঘুরছে, একটা বস্তুকে আমি ধরে নিচ্ছি, ধরো এখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু, এটাই মোটরসাইকেল আলা, এইরকম বৃত্তপথে ঘুরছে, তাই তো ব্যাপারটা? অভিকেন্দ্র বল কোথায় পাচ্ছে বা পড়ছে না কেন? আমাদের প্রশ্ন তো এটাই, পড়বে কোন বলের জন্য? ওজনের জন্য, ওজনের জন্য এটা পড়ে যাবার কথা, আর এটাকে পড়ার থেকে বাধা দিচ্ছে হচ্ছে ঘর্ষণ বল। মাটির যে ঘর্ষণ ক্রিয়া করে নিচের দিকে পড়ে যাওয়ার উপক্রম, আর ঘর্ষণ বল কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে। এই ঘর্ষণ বলটা আসে কোথা থেকে? এই ঘর্ষণ বলটা আসে লম্ব প্রতিক্রিয়ার থেকে, আর এই লম্ব প্রতিক্রিয়াই হচ্ছে এখানে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে এফএল। সর্বনিম্ন কত গতিবেগ নিয়ে ঘুরতে হবে যখন ঘর্ষণ বল ক্রিয়া করবে একদম সীমাস্থমান, সেটাই হচ্ছে সর্বনিম্ন গতিবেগ, তার থেকে কম গতিবেগ হলেই কিন্তু পড়ে যাবে। লোকটা পড়ে যাবে না বা যাবে কন্ডিশন, এই দুইটা বলে শুধু। যদি এমজি এফএল থেকে বড় হয়ে যায় তাহলে পড়ে যাবে,
আর যদি এমজি কম থাকে এফএল এর থেকে তাহলে পড়বে না। মেন কন্ডিশন তাহলে এটা। তাহলে না পড়ে যাবার শর্ত, না পড়ে যাবার শর্ত, দেখো তো আমি এটা ঠিক লিখছি কিনা। এফএল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডক্টর ওজন, এফএল বড় হতে হবে, তাহলে আর পড়বে না। এফএল মানে মিউ ইন্টু এন না, এফএল মানে মিউ ইন্টু এন, সব জায়গাতেই গ্রেটার দেন ইকুয়াল টু এমজি। বাট এন এর ভ্যালু কত, এখানে আবার অভিকেন্দ্র বল লাগছে, এনটাই হচ্ছে এখানে অভিকেন্দ্র বল। হ্যাঁ, এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া এন অভিকেন্দ্র বলের যোগান দেয়। তার মানে হচ্ছে এন ইকুয়াল টু হচ্ছে এখানে এম ভি স্কোয়ার বাই, বা এম ওমেগা দিয়ে লিখতে পারো, ওমেগা দিয়ে লেখো, এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। আমি বসাবো এন এর ভ্যালু এর মধ্যে, সুতরাং মিউ ইন্টু এন মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি। বাস, এটা মেইন কন্ডিশন আমাদের হয়ে গেল। এটাই, এইটা লিখতে পারা শেখা। এম এম ক্যান্সেল, তাহলে মিউ ইন্টু ওমেগা স্কোয়ার আর গ্রেটার দ্যান ইকুয়াল টু জি। কি কি চাইতে পারে? নর্মালি এটা গতিবেগ চায়। হ্যাঁ, যে মিনিমাম, দেখো তো গতিবেগ যদি কম হয় তাহলে কিন্তু পারবে না, পড়ে যাবে। ওমেগা স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ আর, এখানে তো ব্যাসার্ধ তো ফিক্সড থাকে, ব্যাসার্ধ এটা, তাহলে ওমেগা, এটা ব্যাসার্ধ স্মলার, তাহলে ওমেগা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ আর তার রুট ওভার। তারপরে বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা কি, গতিবেগ এখান থেকে বোঝা যাচ্ছে কম হলে ঘুরতে পারবে না। গতিবেগ মানে কৌণিক বেগ এই ভ্যালু থেকে বেশি হতে হবে, মিনিমাম এই ভ্যালুটা লাগবে। তাহলে এটা ওমেগার মিনিমাম ভ্যালু, ওমেগার মিনিমাম ভ্যালু হচ্ছে জি বাই মিউ আর। এটা তো ওমেগার মিনিমাম ভ্যালু। ভি এর মিনিমাম ভ্যালু কত বলতো? দেখো ভি, ভি মিনিমাম কত? ভি মিনিমাম মানে হচ্ছে ওমেগা মিনিমাম ইন্টু আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। যদি ভি চায়, অঙ্কটা যদি ভি চায়, ওমেগা না চায় ভি চাইলো, যে কত গতিবেগে মিনিমাম ঘুরতে হবে, তাহলে ভি বার করতে হবে আমাকে। তো ভি ইকুয়াল টু ওমেগা মিন ইন্টু আর, তাহলে ওমেগা মিন মানে এটা, ইন্টু আর মানে হচ্ছে, দেখো ইন্টু আর করলে দেখো বুঝতে পারছো কিনা, জি আর বাই মিউ আসবে। দেখো তো তোমরা মনে মনে ক্যালকুলেশন করো এটা আসবে কিনা। ওমেগা মিন তো এটা কি আছে, জি বাই মিউ আর আছে, আর এর নিচে নিচে রুট ওভার আছে, আর ইন্টু আর করলে উপরে রুট ওভার হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো? গতিবেগ মিনিমাম যদি চায় তাহলে এটা, আর কৌণিক বেগ যদি মিনিমাম চায় তাহলে এটা। হ্যাঁ, দুটোই চাইতে পারে। দেখো কম গতিবেগ নিয়ে ঘুরলে কিন্তু হবে না, সেই জন্য নিচের থেকে গতিবেগ নেয় আগে, স্পিড বাড়ায়, বাড়াতে বাড়াতে উপরে ওঠে, একবারে কিন্তু উপরে ওঠে না। উপরে একবারে উপরে উঠলে কিন্তু পড়ে যাবে। আমাকে বা তোমাকে যদি সাইকেল চালাতে দেয়, ভেতরে মোটর সাইকেল চালাতে দেয়, স্কুটি চালাতে দেয়, আমরা তো সোজাসুজি উপরে উঠতে শুরু করবো না স্টার্ট দিয়েই, তখন তো স্পিড কম, পড়ে যাবো। তাহলে আগে নিচে ঘুরতে হবে, নিচে তো সমতল আছে, ওখানে ঘুরে স্পিডটা বাড়াতে হবে। তারপরে এখানে একটু স্ল্যান্টিং থাকে, এরকম কি বলে, একটু স্লোপ করা থাকে, এই যে এরকম একদম এরকম স্লোপ করা থাকে একটু, হ্যাঁ এরকম নিচে। হ্যাঁ, তাহলে এই যে ঘোরাতে ঘুরতে মানে স্পিড বাড়াতে 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 তারপরে উঠতে হবে, তাহলে পড়ে যাবে। ঘটনা বুঝতে পারছো? তাহলে মৃত্যুকোপের মেইন ব্যাপার কন্ডিশন লিখতে শেখা, চাইতে পারে যা ইচ্ছা। এরপরের টপিক পুরোপুরি চেঞ্জ। তাহলে অনেকগুলো অঙ্ক হলো আমাদের। দেখো পরবর্তী বিষয়, টাইম হয়ে গেলে বলবে আমাকে। বৃত্তপথে গাড়ির বাঁক নেওয়া। গাড়ি কিন্তু এটা 4 চাকার গাড়ির কথা বলা হচ্ছে, মানে 4 চাকা 6 চাকা 8 চাকা। হ্যাঁ, মানে সাইকেল না, মোট কথা না, বাইকও না, বাইক না, 4 চাকা 3 চাকা। বাইকের ক্ষেত্রে আলাদা কেস, গাড়ি বলতে এখানে তুমি 4 চাকা ধরে নাও। একটা 4 চাকা নিয়ে আমি টার্ন নিচ্ছি রাস্তার উপরে, টার্ন নাও মানে বৃত্তাকার পথে ঘোরা, বৃত্তাকার পথে ঘুরলেই আমার কিন্তু অভিকেন্দ্র বল লাগবে। তাহলে অভিকেন্দ্র বল আমি কোথায় পাচ্ছি, যে আমাকে বৃত্তপথে ঘুরতে সাহায্য করছে? আমি গাড়ি নিয়ে বাঁক নিচ্ছি, অভিকেন্দ্র বল কি করে তৈরি হচ্ছে? দেখো এখানে অভিকেন্দ্র বল 3 ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে রাস্তার ঘর্ষণ,
তারপরে হচ্ছে রাস্তার ব্যাংকিং, তারপর হচ্ছে ঘর্ষণ এবং ব্যাংকিং উভয়। এটা শুধু লিখে নাও, এটা ডিটেলস আমরা পড়বো, বুঝতে হবে। হ্যাঁ, তোমরা এই আইডিয়াগুলো করো তো। রাস্তা সমান রাস্তা, বা তুমি মাঠে 4 চাকা চালাচ্ছ, মাঠে ঘুরছো, স্পিড কি খুব বেশি দিতে পারবে? আর খুব বেশি স্পিড দিলেই বা কি হবে? তুমি মাঠে 4 চাকা চালাচ্ছ, ঘুরছো, তোমাদের স্কুলের মাঠে 4 চাকা চালিয়ে ঘুরছো, প্র্যাকটিস করছো, স্পিড তুমি তোমার ইচ্ছা মতো স্পিড বাড়াতে পারবে? বাড়ালেই বা কি হবে বলতো? কি হবে, কি হতে পারে? একটা ম্যাক্সিমাম স্পিডে তুমি ঘুরতে পারবে, তার থেকে বেশি স্পিডে ঘুরতে পারবে না, কারণ ছিটকে চলে যাবে, ঘুরতে গিয়ে ছিটকে যাবে। তো ছিটকে যাওয়ার আগে পর্যন্ত তোমার স্পিডটা হচ্ছে ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রেও তো তোমার তো অভিকেন্দ্র বল লাগবে। এখানে অভিকেন্দ্র বল কে দিচ্ছে? ঘর্ষণ বল দিচ্ছে। আচ্ছা, তুমি ভাবো তো একটু, মাঠটা যদি পিছলা হয় তাহলে স্পিড আরো কম হবে, আমাদের ম্যাক্সিমাম স্পিড আরো কম হবে। আমাকে যদি মাঠটা যদি বরফের হয়, খুবই পিছলা, তাহলে আমি সামান্য সামান্য স্পিড দিয়ে ঘুরতে পারবো, স্পিড বাড়াতেই পারবো না। তার নির্ভর করছে কার উপরে? মাঠের ঘর্ষণের উপর নির্ভর করছে। হ্যাঁ, মাঠের সঙ্গে গাড়ির টায়ারের যে ঘর্ষণ তার উপর নির্ভর করছে। সেই জন্য আমরা বলছি, ঘর্ষণ যদি বেশি হয় তাহলে আমাদের স্পিড বেশি হবে, ঘর্ষণ যদি বেশি হয় তাহলে স্পিড বেশি হবে, ঘর্ষণ যত কম হবে স্পিড কমে চালাতে হবে, না হলে আমি ছিটকে যাবো, আমি চাই না ছিটকে যেতে। তাহলে সেই জন্য শুধুমাত্র ঘর্ষণ দ্বারা। আর মাঠটা কেমন কেমন রাস্তা, তুমি কি বলবে? এটাকে সমতল রাস্তা না? মাঠ তো সমতল হয়, তাহলে প্লেন রাস্তা মানে সমতল রাস্তা, শুধুমাত্র ঘর্ষণ। প্রথম টেস্টটা কি বুঝলে তোমরা? সমতল রাস্তায় বাঁক নেবার জন্য অভিকেন্দ্র বল তো লাগবেই। অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে? ঘর্ষণ বল। এবার দ্বিতীয় যে ব্যাপারটা, রাস্তার ব্যাংকিং করা হবে। ব্যাংকিং কথার অর্থ হচ্ছে রাস্তা উঁচু নিচু করা। ধরো এরকম একটা রাস্তা আছে, তোমরা দেখবে অনেক জায়গায়, খেয়াল করো নাই, যদি খেয়াল করে দেখবে, হয়তো বা খেয়াল করেছো, একটা গাড়ি এই রাস্তা বরাবর যাচ্ছে এভাবে। এই রাস্তাটার না একদিকটা উঁচু একদিকটা নিচু থাকে বেশিরভাগ বড় বড় রাস্তাগুলো দেখবে। কোন দিকটা উঁচু তোমরা দেখছো, খেয়াল করছো কোনোদিনও? বাইরের দিকটা উঁচু, ভেতরের দিকটা নিচু থাকে। বিবেকানন্দ স্কুলের মোড়টায় দেখো না, ওই যে যেখানে ঘুরলো, এই যে এরকম একটু, হ্যাঁ, আশ্রমের ওখানে টার্নিং যেখানে থাকে সেখানেই তো, অন্য জায়গায় তো থাকবে না। এই যে টার্নিং যেখানে আছে সেখানে রাস্তার বাইরের দিকটা থাকবে উঁচু, ভেতরের দিকটা, হ্যাঁ, এদিকে কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্রের দিকে নিচু থাকে। কেন নিচু থাকে? অভিকেন্দ্র বল তৈরি করার জন্য রাস্তাটাকে এইভাবে একদিকে উঁচু একদিকে নিচু করা হয়। কিভাবে সেটা আমি তো আসবই, কি করে অভিকেন্দ্র বল পাচ্ছে? এটাকে বলা হয় ব্যাংকিং, ব্যাংকিং অফ রোড। এই উঁচু নিচু করাকেই বলা হয় ব্যাংকিং। দেখো ব্যাংকিং এর ছবি আমার কাছে আছে, এটাতে ব্যাংকিং ভালো বোঝা যাচ্ছে না। দেখো এই দিকটা উঁচু আছে, এই ভেতরের দিকটা নিচু আছে। হ্যাঁ, কিন্তু এইবার তুমি ভালো বুঝতে পারবে, পরবর্তী একটা ছবি দেখাচ্ছি। দেখো টার্নিং, এই যে এদিকটা উঁচু এদিকটা নিচু, কিন্তু দেখছো গাড়ি কাত হয়ে আছে। আচ্ছা, এবার আরেকটা ছবি দেখাচ্ছি, এখানে স্পষ্ট বুঝতে পারবে ব্যাংকিং। আরেকটা ভিডিও দেখাচ্ছি, দেখলা? এই যে টার্নিং এর কোন দিকটা উঁচু, এদিকটা উঁচু এদিকটা নিচু। তাহলে এই বিষয়টাকে বলা হয় ব্যাংকিং, ব্যাংকিং অফ রোড। মানে রাস্তার যেখানে টার্নিং থাকে সেখানে একদিকটা উঁচু থাকবে একদিকটা নিচু থাকবে, অর্থাৎ রাস্তার বৃত্তপথের বাইরের দিকটা থাকবে উঁচু, ভেতরের দিকটা থাকবে নিচু। তাহলে এদিকটা উঁচু এদিকটা নিচু। এখানে এটা অনুভূমিক তল, রাস্তা যদি সমান থাকতো তাহলে এরকম থাকতো, আর রাস্তা এখন কিভাবে আছে? এরকম আছে। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়ে আছে, এই কোণটার নাম হচ্ছে ব্যাংকিং কোণ। ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং, ব্যাংকিং অফ রোড, একদিকে উঁচু একদিকে নিচু। আর এখানে যে কোণটা তৈরি করা হচ্ছে এই কোণটা হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ যত বেশি হবে তত তুমি স্পিডে ঘুরতে পারবে। আর যদি উঁচু এরকম না করা হতো, ব্যাংকিং যদি না করা হতো, আমি বেশি স্পিডে ঘুরতেই পারতাম না। যদি ঘর্ষণ না থাকতো, তুমি একটু ভাবো তো এই আইডিয়াগুলো, ফিজিক্স পড়ছো, এই আইডিয়াগুলো থাকা উচিত। রাস্তার মধ্যে ঘর্ষণও নেই, সমতল রাস্তা, আমি ঘুরতে পারবো? ঘর্ষণ ছাড়া সমতল রাস্তাতে ঘোরা সম্ভবই না, গাড়ি নিয়ে ঘর্ষণ লাগবেই। আচ্ছা, ঘর্ষণ নেই, ঠিক আছে, আমি রাস্তা ব্যাংকিং করলাম, তাহলে কিন্তু ঘোরা সম্ভব। ঘর্ষণ নেই বাট ব্যাংকিং আছে, সম্ভব সম্ভব, কিন্তু বেশি স্পিডে ঘুরতে পারবে না তাও। এবার যদি দুটোই থাকে, ঘর্ষণও থাকে ব্যাংকিংও থাকে, তাহলে কিন্তু আমি যথেষ্ট স্পিডে বাঁক নিতে পারবো। তাহলে আমাদের বাস্তবে কি থাকে? রাস্তাতে দুটোই থাকে, ঘর্ষণ তো থাকবেই, বাস্তবে ঘর্ষণ তো আছেই, আর ব্যাংকিং করে দিচ্ছে, আমরা বেশি স্পিডে বাঁক নিতে পারছি। দেখা গেল ওই বিবেকানন্দ স্কুলের মোড়ে বা কি বলে এটা, আশ্রমের মোড়টাতে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারছে। হ্যাঁ, তার থেকে বেশি হতে পারবে না, ওখানেও একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে, তার থেকে বেশি স্পিডে বাঁক নিতে পারবে না। আমরা সেই বিষয়গুলো দেখবো, যে কত স্পিডে বাঁক নিতে পারে, ম্যাক্সিমাম কত স্পিডে বাঁক নিতে পারবে একটা গাড়ি। কোন কোন ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। কি তিনটা ক্ষেত্র? তিনটা ক্ষেত্রে কি বুঝলে? আচ্ছা, তিনটা ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে বলতো? তিনটা ক্ষেত্র, শুধুমাত্র ঘর্ষণ দিয়ে বাঁক নেওয়া সম্ভব, সম্ভব।
শুধুমাত্র ঘর্ষণ দিয়ে, কিন্তু বেশি স্পিড না। মাটির মধ্যে গাড়ি চালাচ্ছ, শুধুমাত্র ঘর্ষণ আছে, ওখানে তো ব্যাংকিং নাই, উঁচু নিচু নাই। এবার রাস্তায় শুধু ব্যাংকিং আছে, এখানেও বাঁক নেওয়া সম্ভব। মানে অভিকেন্দ্র বল আমার লাগবে। অভিকেন্দ্র বলির যোগান দিচ্ছে কে? এখানে ঘর্ষণ বল যোগান দিচ্ছে। আর এইখানে ব্যাংকিং এর জন্য লম্ব প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা লম্ব প্রতিক্রিয়া, সেটা আমি পরে বলছি। এখানে ব্যাংকিং এর জন্য তৈরি হয়ে যায় আমাদের অভিকেন্দ্র বল, আর এখানে ঘর্ষণ আর ব্যাংকিং থাকলে অভিকেন্দ্র বল তো আমরা পাবোই। এই জিনিসটাই আমাদের বোঝা। তাহলে প্রথম হচ্ছে ঘর্ষণ দ্বারা, শুধুমাত্র যে ঘর্ষণ হয়, যে সমান রাস্তা দেখছো, শুধুমাত্র ঘর্ষণ। দেখো গাড়ি ছিটকে যাওয়ার উপক্রম করবে বাড়ির দিকে, তো একে বাধা দেবে কে? ঘর্ষণ বল বাধা দেবে। ঘর্ষণ বল বাধা দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা এফএল। মানে এখানে ঘর্ষণ বল হচ্ছে এমভি স্কয়ার বাই আর। ঘর্ষণ বল এখানে অভিকেন্দ্র বলের যোগান দেয়। আমরা এখানে একটা গাড়ি ছবি দিয়ে দিচ্ছি। এইখানে ঘর্ষণ বল ক্রিয়া করবে এফএল। আচ্ছা বলতো রাস্তাটাকে আমরা কিভাবে দেখছি? সাইড থেকে না উপর থেকে? একদম উপর থেকে। ওজন কি দেখাতে পারবো? ওজন কোন দিকে আছে বলতো? এখানে নিচের দিকে হলে তো হলো না, তুমি উপর থেকে দেখছো। ভাবো রাস্তাটাকে আমি উপর থেকে দেখছি, ওজন পেছন দিকে, ওজন কিন্তু পেছন দিকে। গুড, ওজন কিন্তু পেছন দিকে, আমি দিতে পারছি না। লম্ব প্রতিক্রিয়া সামনের দিকে, তাই না? তুমি তো উপর থেকে দেখছো, তাহলে ওগুলো আমি এখানে বসাতে পারছি না। হ্যাঁ বসানো যায়। এখানে ওজন হচ্ছে ক্রস ডিরেকশন, নিচের দিক না? নিচের দিক মানে ক্রস ডিরেকশন, আর ডট ডিরেকশন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এইভাবে দেওয়া তুমি লিখতে পারো। ডট ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। 12 এ গেলে আমরা এই ক্রস আর ডট সবসময় আমরা ইউজ করবো। হ্যাঁ, আর এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এটা কেন্দ্র। তাহলে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে এখানে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল ছাড়া তো ঘোরা সম্ভবই না। আচ্ছা ঘর্ষণ বল পিছলে না যাওয়ার শর্ত লেখো। পিছলে না যাওয়ার শর্ত। পিছলে যাবে না কখন? এফএলটা বড় হতে হবে বা সমান হতে হবে কার? কার থেকে? এম ভি স্কোয়ার বাই আর এর থেকে। এবার এফএল মানে মিউ ইন্টু এন না? এফএল মানে মিউ এন, গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা এখানে এন আর এম জি কি ইকুয়াল? এম জি নিচের দিকে, এন বাইরের দিকে, এন এম জি ইকুয়াল তো? হ্যাঁ অবশ্যই। তাহলে এন এর জায়গায় এখানে এম জি লিখি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর হলো, এম এম ক্যান্সেল হলো। তাহলে এইদিকে ভি স্কোয়ার বাই আরটাকে লিখলাম লেস দ্যান ইকুয়াল টু মিউ জি লিখলাম। তাহলে ভি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ আর জি, অর ভি মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু, দেখো কি আসছে, ভি মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু মিউ আর জি তার রুট ওভার। ঠিক বলছো এটা? তাহলে বলো তো এই গতিবেগটা রুট ওভার মিউ আর জি যে মানটা, এটা ম্যাক্সিমাম গতিবেগ? ম্যাক্সিমাম। এর থেকে আর বেশি গতিবেগ নিয়ে ভি মাস্ট বি লেস দেন এর, এটা তার মানে এটা ভি ম্যাক্স, এর থেকে বেশি গতিবেগ নিয়ে কিন্তু তুমি গাড়ি চালাতে পারবে না, মিউ আর জি। তাহলে এখানে একটা লিমিট থাকবে গতিবেগের, সেই লিমিটটা হচ্ছে রুট ওভার মিউ আর জি। ফর্মুলা মুখস্থ হলো? তারপর এবার ব্যাংকিং। ব্যাংকিং আছে, কিন্তু এটা শুধুমাত্র ঘর্ষণ। ব্যাংকিং আছে এখানে, ব্যাংকিং মানে উঁচু নিচু আছে নাই, এটা শুধু ঘর্ষণ। তাহলে শুধু ঘর্ষণ থাকলে গাড়ি বাঁক নেওয়ার সর্বোচ্চ গতিবেগ রুট ওভার মিউ আর জি। একদম মুখস্থ, ডিরেক্ট অঙ্ক, এগুলো কোনো বুদ্ধি লাগে না অঙ্ক করতে, জাস্ট ফর্মুলাতে বসাবে অঙ্ক হয়ে যাবে। এবার শুধুমাত্র রাস্তার ব্যাংকিং দ্বারা, এবার শুধু ব্যাংকিং, ঘর্ষণ নেই, তাহলে আমাদের একটা ছবি আঁকতে হয়। এটা ব্যাংকিং দেখানো হচ্ছে রাস্তার। আমি এখানে একটা গাড়ি ড্র করলাম। এইবার বলো তো এই ভিউটা তোমার কোন দিক থেকে দেখছো? মানে গাড়িটা ওদিকে যাচ্ছে না? রাস্তাটা কেমন বলো তো দেখি। হ্যাঁ এরকম না? এরকম যাচ্ছে। ত্রিমাত্রিক ছবিতে তো এরকম হবে। তার মানে এটা তুমি পেছন থেকে, তোমার ভিউটা হচ্ছে পেছন থেকে বা সামনের থেকে। গাড়ি কোন দিকে যাচ্ছে? ওইদিকে, তুমি পেছন দিকে দেখছো মনে করো, এরকম ব্যাপারটা। এইটা হচ্ছে ব্যাংকিং কোণ, থিটা। রাস্তার চওড়া হচ্ছে এটা। রাস্তার চওড়াকে আমি নাম দিয়ে রাখি, অনেক সময় চওড়া দিয়ে আসে। আর ভেতরের দিক থেকে বাইরের দিক থেকে উচ্চতা হচ্ছে এইচ বেশি, ভেতরের দিকে চাইতে বাইরের দিকের উচ্চতা এইচ বেশি। হ্যাঁ এইবার বোঝো এইখানে কেন ব্যাংকিং করছে লোকে, কেন রাস্তাকে কাট করে দিচ্ছে। এখন বুঝবো রাস্তাকে কাট করে দেওয়ার কারণ। রাস্তাকে কাট করে দিলে কি হবে জানো তো? লম্ব প্রতিক্রিয়া বল তো তলের সঙ্গে লম্ব ভাবে ক্রিয়া করে। এবার লম্ব প্রতিক্রিয়া সোজা ভাবে নাই। রাস্তা যদি সমান থাকতো, আইডিয়া করো তো, রাস্তা যদি সমান থাকতো, রাস্তা যদি সমান থাকতো লম্ব প্রতিক্রিয়া বল এদিকে হতো। বুঝতে পারছো? রাস্তার মধ্যে ব্যাংকিং কি বলে কার্ভ আছে, টার্নিং আছে, কিন্তু রাস্তা সমান, তো লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে।
এবার ঘর্ষণ যদি না থাকে অভিকেন্দ্র বল কোথা থেকে পাবে? পাবে না, ঘুরতে পারবে না। ঘর্ষণ নাই বলছি তো। হুম, ঘর্ষণ নেই, লম্ব প্রতিক্রিয়া উপর দিকে, ঘুরতেই পারবে না। এইবার আমি যদি রাস্তাকে কাত করে দেই ওরকম, লম্ব প্রতিক্রিয়া বল এখন টেরা ভাবে হয়ে গেল। এই টেরা ভাবের হয়ে যাওয়ার জন্য দুটো উপাংশ হবে। কি বুঝতে পারছো আমার কথা? উপাংশ দুটো, একটা এইদিকে, একটা কেন্দ্রের দিকে, বৃত্তপথের কেন্দ্রের দিকে। দেখছো এখন কি অভিকেন্দ্র বল পেয়ে গেল? পেল না? আমার কথা বুঝতে পারছো? যখন বস্তুটি মানে গাড়িটি সমতল রাস্তায়, তখন লম্ব প্রতিক্রিয়া এইদিকে, লম্ব প্রতিক্রিয়ার উপাংশ এদিকে হবে না, তাহলে গাড়ি ঘুরতেও পারবে না, অভিকেন্দ্র বল নাই। আর এখানে অভিকেন্দ্র বল তৈরি হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার উপাংশ দিয়ে। অভিকেন্দ্র বল তো একা একা আসে না, মানে কারো না কারোর থেকে তাকে ধার করতে হয়। এখানে লম্ব প্রতিক্রিয়ার থেকে ধার করছে। লম্ব প্রতিক্রিয়া একটা উপাংশ, এটা এন হলে এটা থিটা হলে এটা থিটা হয়। আচ্ছা, ওটা থিটা হলে তাহলে এটা এটা এন কস থিটা, এটা এন সাইন থিটা। আর ডিরেক্টলি নিচের দিকে হচ্ছে ওজন, এটা হচ্ছে ওজন। বাস, আমাদের কাজ শেষ। এন কস থিটাকে প্রশমিত করছে ওজন, আর অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে কোন বলটা? এন সাইন থিটা। দেখছো, অভিকেন্দ্র বলটাকে মানে পাওয়ার জন্যই এই ব্যবস্থা, নাহলে তো আমরা এটা পেতাম না, এই বলটা পেতাম না কাট না করলে। সোজা থাকলে অভিকেন্দ্র বল মানে এন তো এদিকেই থাকতো, তার উপাংশ হতো না। এবার উপাংশ পাওয়ার জন্য এটা করলাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা থিটা হলে এটা কি করে থিটা হয়, বলতে হবে, বলতে হবে। দেখো, এটা থিটা হলে তোমরা এটা তো জানো, এটা এমজি কস থিটা হয়, এইদিকে এমজি সাইন থিটা হয়, এইটা থিটা হয় বলছিলাম। এইটা থিটা হলে এই কোনটা থিটা হবে? তাই আছে এটা, এই যে এইখানে কোনটা থিটা হলে এটা থিটা। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বুঝতে তুমি বার করে নিতে পারো, আমি আর বলছি না। তাহলে এটা থিটা হলে ওটা থিটা হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি তো এটা লিখতেই পারি এন কস থিটা ইকুয়াল টু এমজি। আর অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে কোন বলটা? এন সাইন থিটা। এন সাইন থিটা বল অভিকেন্দ্র বলের যোগান দেয়, বলের যোগান দেয়। তার মানে এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। শেষ কাজ। 1 আর 2, 2কে 1 দিয়ে ভাগ করো, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করো। দেখো 2 নম্বর সমীকরণ এদিকে দাঁড়াচ্ছে এন সাইন থিটা আর বাই এন কস থিটা, আর এদিকে এম ভি স্কোয়ার বাই আর উপরে, আর নিচে হচ্ছে এম জি ট্যান থিটা। এখানে এম এম ক্যান্সেল গিয়ে ভি স্কোয়ার বাই আর জি, আমাদের লাগবে ভি স্কোয়ার আর জি ইন্টু ট্যান থিটা। তাহলে ভি ইকুয়াল টু আর জি ট্যান থিটা তার রুট ওভার, এইটাই হচ্ছে গাড়ির গতিবেগ। আচ্ছা, এইবার তোমরা আগেটা কি ছিল? হ্যাঁ, লিখে নাও, লিখে নাও। হ্যাঁ, বলছিলাম শুধু ঘর্ষণ থাকলে ভি ম্যাক্স কত? শুধু ঘর্ষণ রুট ওভার মিউ আর জি, আর শুধু ব্যাংকিং আর জি ট্যান থিটা। আচ্ছা, এইখানে কিন্তু আমি একটা ইনইকুয়ালিটি, মানে এখানে ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপার ছিল। ম্যাক্সিমাম এত গতিবেগ নিয়ে তুমি চলতে পারবে। আচ্ছা বলো তো, এর থেকে কম গতিবেগ নিয়ে চলা সম্ভব কিনা, ঘোরা সম্ভব কিনা নিরাপদে? হ্যাঁ সম্ভব, আস্তে ঘোরালে তো কোনো ব্যাপার না, কিন্তু এর থেকে বেশি গতিবেগ নিয়ে তো ঘোরা সম্ভব না, তবেই ছিটকে যাবে। ব্যাপারটা তো এটা। তাহলে এখানে মিনিমাম তুমি যা ইচ্ছা গতিবেগ নিয়ে ঘুরতে পারো, তুমি আস্তে আস্তে গেলে ছিটকানোর কোনো ব্যাপার নাই, আরো স্পিড বাড়াও ছিটকানোর ব্যাপার নাই, আরো স্পিড বাড়াও ছিটকানোর ব্যাপার নাই। যখনই স্পিড এটা ছাড়িয়ে যাবে তখনই ছিটকানোর ব্যাপার থাকবে। আর এইখানে কিন্তু দেখো, আমি ম্যাক্সিমাম মিনিমাম মানে ইনইকুয়ালিটি গ্রেটার দেন অর লেস দেন সাইন নাই, দিই নাই। এর মানে হচ্ছে এখানে গতিবেগ একটাই, ওই একটা গতিবেগই তোমাকে যেতে হবে। ধরো বি এর মান এখানে মনে করো 20 কিলোমিটার পার আওয়ার আসছে, কথার কথা, এমন ব্যাংকিং দেওয়া আছে, বি এর মান এখানে বসলে আর টি টেন থিটা বসলে 20 কিলোমিটার পার আওয়ার বসছে। এইখানে কিন্তু কোনো লিমিট নাই, মানে তুমি 20 থেকে বেশি বেগেও যেতে পারবে না, 20 থেকে কম বেগেও যেতে পারবে না, ফিক্সড বেগ। বুঝতে পারছো? বলো 20-র বেশি গতিবেগ নিয়ে গেলে ছিটকে যাবে, 20-র থেকে কম গতিবেগ নিলে আমার নিচের দিকে চলে আসবে, পিছলে পড়বে নিচের দিকে। আর ফিক্সড এই গতিবেগে গেলেই সে
ঠিকঠাক যেতে পারবে। হ্যাঁ, এটা তো আইডিয়াল কেস, ফ্রিকশন ছাড়া তো আইডিয়াল কেস। ফ্রিকশন ছাড়া কোনো তল হয়? ফ্রিকশন ছাড়া কিন্তু আমি বলছি এটা ফ্রিকশন নেই তো, ঘর্ষণ নাই তো এখানে, ম্যাক্সিমাম গতিবেগ না কিন্তু এটা ফিক্সড একটা গতিবেগ বা মিনিমামও না, কিছু বলবো না, এটা একটা ফিক্সড একটা গতিবেগ, এই গতিবেগ নিয়েই তাকে ঘুরতে হবে বৃত্তাকার পথে ঘুরতে গেলে। বুঝতে পারছো? অনেক সময় না থিটা দেওয়া থাকে না, উচ্চতা আর চওড়া দিয়ে দেওয়া থাকে। তো ট্যান থিটা কত? h/x। অনেক সময় v ইকুয়াল টু এটাও লাগতে পারে কিন্তু rg ইন্টু h/x। হ্যাঁ, উচ্চতা দিয়ে। তোমাকে হয়তো বললো রাস্তার চওড়া দেওয়া আছে x, রাস্তার চওড়া দেওয়া আছে, তাহলে এইদিকে উঁচু কত করতে হবে, তাহলে এখানে বসাবো, তাই না? হ্যাঁ, যেটা ঘর্ষণ, এবার ঘর্ষণও আছে, ব্যাংকিং আছে। এবার রাস্তা আবার ব্যাক ভিউ, পেছন থেকে দেখা হচ্ছে একটা গাড়ি যে স্পিডে যাচ্ছে তার থেকে বেশি স্পিড নিয়ে গেলে বাইরের দিকে চিৎকার দিচ্ছে, মনে করো বাইরের দিকে। দেখো এখানে বলগুলো যদি আমি দেখাই, দেখো বলের দিকগুলো দেখাই, নিচের দিকে ওজন না, নিচের দিকে ওজন, বাইরে এই দিকে ছিটকানোর উপক্রম করছে। তাহলে বলো তো, আমি এমন ভাবে অঙ্কটা করছি এই দিকে ছিটকে যাওয়ার উপক্রম করছে, তাহলে গতিবেগের ওইটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু যে গতিবেগে না যাচ্ছি? না, ম্যাক্সিমাম। ওর থেকে বেশি গতিবেগ নিলাম, ছিটকে যাবো তো, তাহলে ম্যাক্সিমাম গতিবেগ ওইটা, আমি ম্যাক্সিমাম গতিবেগে যাচ্ছি। ম্যাক্সিমাম গতিবেগে যাওয়া মানে ছিটকে যাওয়ার উপক্রম করছি কোন দিকে? বাইরের দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে? ভেতরের দিকে। ঘর্ষণ বল হচ্ছে এফএল, ঘর্ষণ বলের ম্যাক্সিমাম নিব। লম্ব প্রতিক্রিয়া এইদিকে, এটা লম্ব প্রতিক্রিয়া না? হ্যাঁ, এদিকে লম্ব প্রতিক্রিয়া এন। লম্ব প্রতিক্রিয়ার দুটো উপাংশ তৈরি করে দাও, এন হটাও, একটা উপাংশ এদিকে, একটা উপাংশ এদিকে, লম্ব প্রতিক্রিয়ার উপাংশ। আবার এফএল এর দুটো উপাংশ হবে না? এফএল এরও দুটো উপাংশ হবে। এফএল এর উপাংশ একটা এই দিকে আর একটা এই দিকে, এফএল এর উপাংশ এটা। বুঝতে পারছো? এইবার উপাংশগুলো, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, তাহলে এটা এন কস থিটা, ঠিক আছে না? আর এদিকে তাহলে এন সাইন থিটা। দেখো অভিকেন্দ্র বলের একটা পার্ট পেয়েই গেলাম আমরা, এন সাইন থিটা। এবার এফএল, এফএল এর উপাংশ, এটা থিটা হলে আমার মনে হয় এই অ্যাঙ্গেল থিটা হবে। এই যে এটা তো এরকম, এরকম তো, এটা তো এরকম আছে, এই যে এরকম আছে, তাহলে এটা থিটা হলে এটা থিটা হয় না? হ্যাঁ, একান্তর কোণ তো এটা। তাহলে এটা থিটা, এটা থিটা হলো। এবার বলো এফএল এর উপাংশ, এটা এফএল, এদিকে একটা উপাংশ, এদিকে একটা উপাংশ, তাহলে এটা এফএল কস থিটা আর এটা এফএল সাইন থিটা। নিচের দিকে আরেকটা বল আছে এমজি, ব্যাস সমস্ত বল আমাদের হয়ে গেল, আর নেই কিছু। উলম্ব দিকে তুমি সাম্যাবস্থান যদি কল্পনা করো, এন কস থিটা ইকুয়াল টু কার সমান? এই দুটো সমান। দেখো তো উলম্ব দিকে আমি সাম্যাবস্থার জন্য আমি কি লিখতে পারি, একটু তাকাও। উলম্ব দিকে সাম্যাবস্থার জন্য কোনটা কোনটার যোগফল কোনটা হচ্ছে? mg প্লাস fl sin থিটা ইকুয়াল টু n cos থিটা। আমি একটা কাজ করি, তাহলে mg ইকুয়াল টু কি লিখবো বলো তো? mg ইকুয়াল টু হ্যাঁ n cos থিটা মাইনাস fl sin থিটা। তাহলে আমি n cos থিটা মাইনাস fl sin থিটা ইকুয়াল টু mg লিখলাম। উলম্ব দিকে কোনো অসুবিধা আছে না? আচ্ছা, fl এর জায়গায় মিউ n লেখা যায় না? এটা তো n cos থিটা মাইনাস মিউ ইন্টু n সাইন থিটা ইকুয়াল টু mg। এনটা কমন নিয়ে ফেলি, ব্র্যাকেটের ভিতরে cos থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়াল টু mg হলো। এটা এক নম্বর সমীকরণ, নাম দিয়ে রাখি, আমি ক্যালকুলেশন করাচ্ছি আপনাদের। এবার অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে কে? ছবিতে তাকাও, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে কে? হ্যাঁ, দুইটা মিলে এবার অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। হ্যাঁ, তাহলে সুতরাং অনুভূমিক দিকে আমি লিখতে পারি, অনুভূমিক দিকে আমি লিখতে পারি অভিকেন্দ্র বল, আর কি যেটা সেটা হচ্ছে n sin থিটা প্লাস fl cos থিটা, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। আর
আবারও এফ এল এখানে আছে, ওটাকে হটাও, প্লাস মিউ ইন্টু এন লিখে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর তো আছেই। এন আবার তুমি কমন নিয়ে নাও, সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা 2 নম্বর সমীকরণ। বলো তো তোমার উদ্দেশ্য কি, কি করব আমি? গতিবেগ কত ম্যাক্সিমাম, এটাই তো চাই। হ্যাঁ, তাহলে ভি বার করব দুইটা সমীকরণ থেকে। দেখো, ভি বার করার জন্য আমার সুবিধা 2 নম্বর ভাগ 1 নম্বর করে দিই, আর এদিকটা বাদিকে লিখি। হ্যাঁ, তাহলে 2/1 করলে আমার মনে হয়, দেখো একবার লিখি, খেয়াল করো, হচ্ছে 2/1 এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি। কত তো বলো তো, এম এম কাটা যাবে, ভি স্কোয়ার বাই আর জি আসবে, তাহলে ভি স্কোয়ার বাই আর জি এটা আসলো ইকুয়াল টু এইটা বাই এইটা, এন এন কেটে যাবে, মানে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, কি ঠিক কিনা? এইবার এটার পরের লাইনটা যেটা লিখবো, আমি উপরে নিচে কস থিটা দিয়ে ভাগ করে দেবো, উপরেও কস থিটা দিয়ে ভাগ করবো, নিচেও কস থিটা ভাগ করবো। বলো তো সাইন থিটা বাই কস থিটা কত হয়? ট্যান থিটা, আর মিউ প্লাস মিউ, আর এখানে কস থিটা দিয়ে ভাগ 1 1 মাইনাস মিউ ট্যান থিটা, ফাইনাল এক্সপ্রেশন। তাহলে তোমরা বুঝিয়ে গেলে যখন, আমি আর ওই পেজে যাচ্ছি না। দাঁড়াও, এখানে তোমরা বললে ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা বললে না তোমরা? বাদিকে কি ছিল? ভি স্কোয়ার বাই আর জি, তাহলে ভি স্কোয়ার বাই আর জি বাদিকে ছিল বলে, ওহো রে, হ্যাঁ, তাহলে আমি আর জি কে এর সঙ্গে নিয়ে নেই, তাহলে এদিকে ভি স্কোয়ার, ঠিক আছে না? তাহলে ভি ইকুয়াল টু কত? দুটো ওভার এটা, ব্যাস এটাই উত্তর। এই যে এক্সপ্রেশন বেরোলো, এটা ভি এর সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান? এটা ম্যাক্সিমাম, কারণ এফ এল ধরে করা। এটা হচ্ছে ভি ম্যাক্স, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। সর্বোচ্চ গতিবেগ এটা, এর থেকে বেশি গতিবেগ নিয়ে গেলে কি হবে? ছিটকে যাবে, বাইরের দিকে যাবে। আচ্ছা, এখানে না একটা মিনিমাম গতিবেগ হয়। মিনিমাম গতিবেগ মানে এটুকু হয়েছে। হ্যাঁ, এবার দেখো মিনিমাম গতিবেগ মানে কি? গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, এতই আস্তে যাচ্ছে, নিচের দিকে পিছলে চলে যাচ্ছে, এটাও হতে পারে। ব্যাংকিং বেশি আছে, ঘর্ষণ কম, মনে করো নিচের দিকে পিছলে যাচ্ছে, হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে নিচের দিকে পিছলে যাওয়ার যখন উপক্রম করবে, তখন এফ এলটা জাস্ট উল্টো দিকে হবে। এফ এল উল্টো দিকে হলে এই সমগ্র ক্যালকুলেশন করার পর মিনিমাম ভ্যালুসিটি যেটা বের হবে, উপরে প্লাস ছিল, এখানে মাইনাস হবে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, সাইন চেঞ্জ হবে। সেই জন্য ভি মিনিমাম ইকুয়াল টু রুট ওভার টেন থিটা মাইনাস মিউ বাই 1 প্লাস মিউ ট্যান থিটা, এরকম আসবে আর কি, ইন্টু আর জি তো আছে। তাহলে এটা গতিবেগ হলো। দেখো, আমি বলবো কি, তোমরা যদি এই সমীকরণটা মনে রাখো, তাহলে 3টাই মনে রাখা হয়। দেখো, এইটার থেকে তুমি আগেরটা করতে পারবে, ওইটার থেকে তুমি তার আগেরটাও করতে পারবে। কেন বলো তো? দেখো, আমি বলি, যদি ঘর্ষণ না থাকে তাহলে মিউটা 0, এখানেও মিউ 0, দেখো আর জি ট্যান থিটা চলে আসছে, দেখছো? আর মনে করো ব্যাংকিং নাই, ব্যাংকিং না মানে থিটা 0, এবার তাহলে এটা 0 এটা 0, তখন মিউ আর জি আসছে, ব্যাংকিং নাই, দেখছো? আগে দুটোই চলে আসছে, তার মানে এটাই জেনারেল ইকুয়েশন। তাহলে এই পার্টটা এখানে শেষ। হ্যাঁ, তাহলে ছুটি। তোমাদের তো এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ,